দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ এবং সর্ববামে রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ সবুজ। শুরুতেই থাকছে বাংলাদেশ ব্যাংকে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে দুদকের অভিযানের তথ্য। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকের সুরক্ষিত ব্যক্তিগত সেফ ডিপোজিট লকার থেকে 4.5 কোটি টাকারও বেশি ডলার, ইউরো, এফডিআর সনদ ও স্বর্ণ উদ্ধার করেছে দুদক। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার তালিকা করে বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে গেছেন দুদক কর্মকর্তারা। সোমবার আদালতে এসবের তালিকা জমা দেবেন বলে জানিয়েছেন দুদক পরিচালক সাইমুজ্জামান। সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তা হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব বা ভুল বুঝাবুঝি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে। ফেসবুকে এক পোস্টে তিনি এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। অন্যদিকে কোনো উপদেষ্টা রাজনীতি করতে চাইলে পথ ছেড়েই তা করতে হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি বলেও এ সময় দাবি করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে কাজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পুতুলকে দেশে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া যায় তাও বিবেচনা করবে দুদকের অনুসন্ধানকারী দলটি। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সেখান থেকে ভিসির বাসভবনের দিকে গিয়েছেন তারা। বিষয়টির সমাধানে সোমবার দুপুর 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কলেজগুলোর অধ্যক্ষদের বৈঠক হবার কথা রয়েছে। এদিকে চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবুজ, এই ছিল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরুটা করতে চাই জনাব ইকতেদার আহমেদকে দিয়ে। যে আমরা শেষ যেই বিষয়টি শুনছিলাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, তারা আমরা এখন যে মুহূর্তে কথা বলছি তখনও তারা হয়তো আন্দোলনে রয়েছে এবং তারা প্রভিসির অশোভন মূলক যে আচরণ করেছেন সেটার প্রতিবাদে তারা ভিসির বাসভবনের দিকে রওনা দিয়েছেন। এই যে একের পর এক আন্দোলন হচ্ছে, আমরা সকালের দিকেও দেখেছি এই মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল তারাও এক ধরনের আন্দোলন করেছে। আন্দোলনগুলোকে আমরা কিভাবে দেখছি বা আমরা কি কথায় কথায় আন্দোলনে নেমে পড়ছি? না, এখন দেখুন, এটা তো হয়েছিল একটা অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের কিন্তু ক্ষমতাও সীমিত। এখন অন্তর্বর্তী সরকার তো হয়েছিল একটা অল্প বা স্বল্প সময়ের জন্য তারা ক্ষমতায় থাকে। তো এখন তাদের মূল বা মুখ্য কাজ হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন। এখন যে এই যে অন্তর্বর্তী সরকারের যে মুখ্য দায়িত্ব, এখন যদি আপনি ধরেন এই যে বিভিন্ন দাবি দেওয়া দিয়ে যদি সরকারকে আপনি বিচলিত করেন, সেক্ষেত্রে তো ধরেন সরকার তার মুখ্য দায়িত্ব পালন থেকে বিচ্যুত হবে। তো এটা আমি মনে করি আর কি, যে যখন একটা রাজনৈতিক সরকার আসবে নির্বাচন পরবর্তী, কেউ যদি কোনো ধরনের দাবি দেওয়া থাকে তারা রাজনৈতিক সরকারের কাছে এই ধরনের দাবি দেওয়া করতে পারে। আর অন্তর্বর্তী সরকারের তো ম্যান্ডেটও নয়। এবং আমাদের এখানে যখন সাংবিধানিকভাবে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে পলিসি মেকিং ব্যাপারে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। তাহলে ওইটাকেই তো আমরা একটা গাইডলাইন হিসেবে দেখতে পারি, যে যেহেতু একদা এদেশে হচ্ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হয়েছিল এবং সন্নিবেশন পরবর্তী সেখানে সুস্পষ্টভাবে যে তাদের যে ক্ষমতার সীমারেখা বলে দেওয়া হয়েছিল, যে সীমারেখাটা কি, যে পলিসি অর্থাৎ রাষ্ট্রের যে পলিসি মেকিং যে সকল বিষয় আছে ওই সকল বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। তাদের একমাত্র কাজই হয়েছিল, তখন তাদের হয়েছিল 90 দিন। অনলি ম্যান্ডেট হলো টু অ্যারেঞ্জ এ ইলেকশন হুইচ উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার। তো এখন আমাদের যে অন্তর্বর্তী সরকার, তো বাংলাদেশে যে
এই একটা রাজনৈতিক বিতর্কটা কি নিয়ে, যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিতর্ক। এই বিতর্ক একদা এই বিতর্কের সমাধান হয়েছিল, তারপরে হয়েছিল একতরফাভাবে এই নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করার কারণে এই বিতর্কটা আবার পুনরুজ্জীবিত হয়েছে। এবং ওই বিতর্কের কারণেই কিন্তু আজকে হচ্ছিল যে এই যে অন্তর্বর্তী সরকার, যেটা এই সরকারের আগমন, এবং এটা এই দেশের কিন্তু আপনার হচ্ছিল যে সাধারণ জনমানুষ যে সকলের কিন্তু এটা সমর্থন আছে, যেহেতু দলীয় সরকার তারা হচ্ছে বা ক্ষমতাসীন সরকার তারা নির্বাচন নিরপেক্ষ করে না, এই কারণে কিন্তু দেশের সাধারণ জনমানুষও চায় হচ্ছিল নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার আসুক। আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীন যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এখন দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টি ছিল, তো দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচনে কখনো কিন্তু বিরোধীরা বিজয়ী হতে পারে নাই। আমরা নির্বাচন নিয়ে একটু ডিটেলে আলোচনা একটু পরে করব। আমরা এই পর্যায়ে যে আন্দোলনের কথা বলছিলাম, অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনার কাছে বিষয়টা জানতে চাইবো যে এই যে একের পর এক আমরা আন্দোলন দেখছি, শিক্ষার্থীদের আন্দোলন কিংবা বিভিন্নমুখী আন্দোলন, এইসব আন্দোলনকে কি আসলে অন্তর্বর্তী সরকারকে বিচলিত করার চেষ্টা বা অপচেষ্টা বলে আপনি মনে করেন? না, আমি সেটা কেন মনে করব? অন্তর্বর্তীকালীন সরকারই তো আপনার ইনভাইট করেছে, তাই না? বিচলিত তারা যদি প্রথম এসে বলতো যে আমরা এই পারপাজে এসেছি, আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করে আমরা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য আমরা দায়িত্ব, তা তো বলে নাই তারা। তারা তো এখনো অনেকে একটা অংশ, সবাই না, এখনো তা যা বলে তারা তো মনে হয় যে তারা অনেক কিছু করবে। তো মানুষের প্রত্যাশাও সেইভাবে না, তারা তো বলতেছে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবে, তারপরে সংবিধান নতুন করে তৈরি করবে। একটা অংশ কিন্তু আমি বলছি, সবাই না। এবং আপনার সমন্বয়কদের মধ্যে আপনি দেখবেন শুধু তথ্য উপদেষ্টা আর এলজিইডি উপদেষ্টা, তাদের ভাষাটা মার্জিত। আর যতগুলো আছে 8-10 জনের ভাষা আপনার টিভিতে আসলে আমরা যে দেখি তো খুব অ্যাগ্রেসিভ। জনগণ কিন্তু এটা পছন্দ করে না, তাদের ভাষা দেখলেই বোঝা যায় তারা কতটা অ্যাগ্রেসিভ। তারা মনে হয় যে একটা যুদ্ধান্তে ভাব নিয়ে নিয়েছে, কার বিরুদ্ধে? একটা গ্রুপের বিরুদ্ধে। কিন্তু এটা তো তারা যদি ক্ষমতায় থাকে, রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকবে তাদের তো একটা পোর্শন অফ জনগণের উপরে আপনার আক্রোশমূলক কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই তো। কারণ আপনি রাষ্ট্রে যখন থাকবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার রাষ্ট্রের অভিভাবক, সবাই আপনার নাগরিক, সবার প্রতি সেই আচরণ করতে হবে। তা আপনি ইনভাইট করেছেন এবং আপনি এটা দেখাচ্ছেন এইরকম যে আমরা অনেক কিছু ভালো কাজ করব, যার ফলে যার যেখানে বৈষম্য আছে, যার যেখানে সমস্যা আছে, সবাই নেমে পড়েছে। আর সবচেয়ে আরেকটা বড় ইন্টারেস্টিং ঘটনা হলো যে এরপরে হতো না, তারা এতটা রাস্তার আন্দোলন আসতো না, কিন্তু দেখেছে মানুষ যে আন্দোলন করলেই সরকার সেখানে মাথা নত করে নেয়। কারণ সরকারের তো সে ফোর্স নাই। সরকার এটা ঠেকাতে হলে তাকে পুলিশ লাগবে, পুলিশ ইনঅ্যাক্টিভ, আর্মি লাগবে, আর্মি তো ডাকলেই পাওয়া যাবে না, আর আর্মি তো সব কাজে ইনভলভ হবে না। তো তারা হলো লোকবল। তো লোকবল হলে অনেক সময় তাকে যেটা করতে হবে সেটা হলো হয়তো তোর সমন্বয়কের ফেসবুকে দিতে হবে যে 5-10 হাজার লোক আসো, তারা এসে ডিফেন্স দিবে, যেটা নাকি আনসারের ঘটনা হয়েছিল, তারা এসে ডিফেন্স দিছে, সেটা একটা হইলো সচিবালয়। এর বাইরে অনেকগুলো ধরেন পরীক্ষা দেবো না, পাশ করতে হবে, তা আপনারা সবাই দাবি করে নিয়ে সেটা করেছেন না। ওই উপদেশটা কিন্তু ইচ্ছা ছিল না তার করার। ওনাকে তো আমরা চিনি অনেকে, উনি কিন্তু এটা কোনোভাবেই ওনার করার কথা না, ওনার ইচ্ছা থেকে বা ইয়ে থেকে জোর করে এটা করানো হয়েছে না। তারপরে আপনি জোর করে গেছেন, বোর্ডের চেয়ারম্যানকে পদত্যাগ করাইছেন, তারপরে ওসিকে জোর করে মামলা নেওয়া হয়েছেন, এবং সবকিছু দেখা যাচ্ছে জোর করলে হয়। কাজে এখন এইটার থেকে এই সরকার আর এড়োতে পারবে না। এটা এড়োতে পারবে না এই কারণ হলো যে তারা একটা মানুষের মনে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে জোর করলে কিন্তু হয়ে যাবে, এবং এই কারণেই এখন সবাই জোর করছে। এবং এটা আপনি কোনোভাবেই এটার কোনো বিকল্প নাই, আর এটাকে যে আপনি ফিরিয়ে দিবেন এটা কোনো সুযোগ নাই। কারণ হলো যে তারা যদি এখনো ঘোষণা দেয় যে আমরা কোনো দাবি দেওয়ার ব্যাপারে আমরা শুনতে চাই না, আপনারা এটা দেশ পরিচালনা করবে গণতান্ত্রিক নির্বাচিত পদ্ধতিতে যারা আসবে তারা করবে, কোনো দাবি দেওয়া আমাদের কাছে অ্যাকসেপ্ট হবে না। সে দাবি দেওয়া অবশ্যই ছাত্ররা আসলে হতে হবে, শ্রমিকরা আসলে হতে হবে। কিন্তু আপনি ছাত্রদেরটা শুনবেন, শ্রমিকদেরটা শুনবেন না, এই বৈষম্য কিন্তু আমার মানুষ মেনে নেবে না। কারণ আপনার তো ক্ষমতা পরিবর্তনই কথা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, তাই না? বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেই ক্ষেত্রে তো আপনি বৈষম্য করতে পারবেন না। কাজে এটার একমাত্র উপায় হলো সরকারকে বলতে হবে যে আমরা এই সমস্ত কোনো কিছু পলিসির মধ্যে নাই, আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থাকে সঠিক করে কিছু সংস্কার করে নির্বাচন করবো, আপনারা কোনো দাবি দেওয়া করবেন না, আপনারা পরবর্তী সরকারের কাছে করেন, এরকম একটা ঘোষণা দিলেই হয়ে যায়। জি, আমরা আরেকটি আলোচিত আজকের খবর সেটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে যেখানে ডলার ছিল, ইউরো ছিল, এফডিআর ছিল, এমনকি 1 কেজি স্বর্ণও ছিল। এই যে একজন ডেপুটি গভর্নরের
লকার থেকে বা সেফ ডিপোজিট যে লকারকে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকেই সুরক্ষিত ছিল, তার এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থাকা, এটাকে আসলে কিভাবে দেখছেন? এটা আসলেই একজন ডেপুটি গভর্নর এটা থাকতে পারে কিনা? না, এটা তো ধরেন আপনি যদি ধরেন একটা তো বাংলাদেশ ব্যাংক বলেন বা সরকারের যে কোনো বিভাগ বলেন, এটা তো হচ্ছিল আইন বা বিধি দ্বারা পরিচালিত। এখন আপনার হলো যে উনি তো হচ্ছিল সরকারের বেতনভুক্ত কর্মচারী, তার একটা প্রতি মাসে তিনি একটা নির্ধারিত বেতন ভাতা পেতেন। তো তিনি যে পরিমাণ বেতন ভাতা পেতেন, তো ওই বেতন ভাতা দিয়ে তো এই পরিমাণ তো তার তো এই যে সম্পদ তো থাকার কথা না, এবং লকারে থাকারও কথা না। এবং লকার তিনি একটা লকার নিয়েছেন, এবং লকারে যে এই বিপুল পরিমাণ যে অর্থ সম্পদ এবং স্বর্ণ তিনি রেখেছেন, এটা তো অন্য কেউ না জানলেও অন্ততপক্ষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের অনেকেরই তো জানা ছিল, না জানার তো কোনো কথা না। তো এটা তো আমি বলবো যে একটা লোকের হচ্ছিল এটা দুঃসাহস, যে একটা লোক কি করে সাহস করে যে তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, এবং তিনি এই পরিমাণ সম্পদ, এটা তো খালি বাংলাদেশ ব্যাংকের লকারে রেখেছে, তাহলে বাইরে তার কি পরিমাণ সম্পদ আছে? নিশ্চয়ই অনেক সম্পদ আছে। এবং এদেশের তো ধরেন এটা যে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একটা কথা বলতো যে এখানে হচ্ছিল এখানে অনেকে আছে, আমাদের দেশে অনেকে আছে যাদের এক পা এখানে আর আরেক পা হলো পার্শ্ববর্তী রাষ্ট্রে। এখন তার তো পার্শ্ববর্তী রাষ্ট্রেও তিনি হয়তো সম্পদ পাচার করে থাকতে পারেন। তো এটা হচ্ছিল অনেকে পিকে হালদারের সাথে সম্পৃক্ততার কথা বলে। হ্যাঁ, পিকে হালদারের সাথে তার সম্পর্ক ছিল। এটা অনেকে যে বলে যে এই ব্যাপারে তো সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, ওই মামলা সংশ্লেষেও দেখা গিয়েছে যে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এবং পিকে হালদার যে এই 3-4টা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত ছিল, এগুলোকে সব পিকে হালদারকে একদম পূর্বাপর যে তাকে প্রোটেকশন দিয়েছে এই এসকে সুর, এবং এসকে সুরের সাথে বাংলাদেশ ব্যাংকের আরও বেশ কিছু কর্মকর্তা সম্পৃক্ত ছিল। তো এখন তো ধরেন বিগত পতীত সরকারের সময় এসকে সুর একদম অপ্রতিরোধ্য ছিল, এবং গভর্নর যতটুকু ক্ষমতা প্রয়োগ করতো, উনিও কিন্তু সমপরিমাণ ক্ষমতা প্রয়োগ করতো। এবং সমস্ত ব্যাংকের, অর্থাৎ এই যে ম্যানেজিং ডিরেক্টর যারা ছিল ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সবার উপর দেখা যাচ্ছে যে তার একক কর্তৃত্ব এবং তার একক নিয়ন্ত্রণ। গভর্নর থাকার সত্ত্বেও দেখা গিয়েছে যে এই সুরেরই নিয়ন্ত্রণ ছিল। এবং সুরের ব্যাপারে তখনও কিন্তু অনেকে বলেছে যে তাকে দেখা গেল যে তিনি রিটায়ার করার পরেও তাকে 3 বছর বা 4 বছর বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে যে তাকে একটা বিশেষ কক্ষ দেওয়া হয়েছিল, সেখানে তিনি ছিলেন। তো এটা তো ধরেন সরকারের আশ্রয় বা প্রশ্রয় যদি না পায় কেউ, তো এইভাবে তো এই দুর্নীতি করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা আসলে এই নিয়ন্ত্রক সংস্থা কিংবা সেন্ট্রাল ব্যাংকের মতো জায়গায় তিনি ছিলেন, আর সেখানে তো আসলে তাদের রেগুলেট করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় না থেকে তিনি এই সব কাজে, আপনি বলেন রেগুলেট করে, সেন্ট্রাল ব্যাংক থেকে যে এত অর্থ যে এই হ্যাকিং হয়ে গেল, তো এটাও তো দেখা গেল যে এটা তো ধরেন তখন যিনি গভর্নর ছিলেন উনি তো এটাকে তদন্ত পর্যন্ত করতে দেন নাই। অর্থাৎ এটার যেন ঘটনাটা যেন প্রকাশ না পায়, উনি গোপন রেখেছেন। এটা আপনি চিন্তা করতে পারেন। এবং এখন তো গতকাল যুগান্তরে যে সংবাদ বেরিয়েছে, সেখানে দেখা গিয়েছে যে এই যে হ্যাকিং যে হয়েছে বা অর্থ যে লোপাট হয়েছে, এটার সাথে গভর্নর সরাসরি সম্পৃক্ত ছিল। তারপরেও আমরা দেখেছি যে ঠিক আছে, তাকে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে যেখানে তিনি শিক্ষকতা করতেন সেখানে তিনি ফিরে এসেছেন। তো এই ধরনের বিতর্কিত চরিত্রের ব্যক্তিকে বা বিতর্কিত লোককে, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন একটা বড় ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম, যে ফিনান্সিয়াল স্ক্যামটা হয়েছে, এটা হচ্ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। পৃথিবীর অন্য কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকে কিন্তু এই ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। তারপরেও দেখা গেল যে তাকে সেখান থেকে কি করা হলো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনা হলো। তাহলে এই ধরনের ব্যক্তি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকে, ছাত্ররা তার থেকে কি শিখবে? চুরিবিদ্যা ছাড়া তো ভালো কিছু তো শিখবে না। তো সুতরাং আমি মনে করি যে ইমিডিয়েটলি যেটা গতকাল যুগান্ত পত্রিকায় যে সংবাদ বেরিয়েছে, ওই সংবাদের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এটা তদন্ত সম্পন্ন করে যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং এটা হচ্ছিল জাতির সামনে বা দেশের সামনে যেন একটা দৃষ্টান্ত হিসেবে থাকে, অন্যায় করলে কেউ যেন পার না পায়। আমরা দেখেছি ডলার সংকটের চরম একটা সংকটাপন্ন সময় গেছে, যখন হয়তো ডলার জন্য বলা হয়েছে যার কাছে যে ডলার আছে কিংবা তারা ব্যাংকে রাখেন, ব্যাংক হিসাবে নিয়ে আসেন। কিন্তু যারাই আহ্বান জানিয়েছেন তাদের লকারেই পাওয়া যাচ্ছে এত ডলার। আজকে আমরা যেটা দেখলাম, 1,69,000 ডলার, 55,000 ইউরো পাওয়া গেছে এসকে সুরের লকারে। তাহলে যিনি রেগুলেট করতেন
তার লকারে এত ডলার, আসলে এটা কি আইন কি বলে? আসলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া বা এরকম কি আসলে আরো তথ্য বেরিয়ে আসতে পারে? ধন্যবাদ। আপনি দেখুন, এই যে একটা নির্বাচন হলো 18 সালে, এবং 18 সালের নির্বাচনের পরে কিন্তু আপনার যে পরিস্থিতি হলো যে এককভাবে একদম পুরো আওয়ামী লীগের সবাই একদম ক্ষমতায় নিয়ে আসছেন। এই সময় আর কাউ মাত্র 6টা-7টা আপনার সিট পেল অন্যরা। তো এর পরবর্তীকালে কিন্তু একটা সংহত হলো আওয়ামী লীগের শক্তিটা, এবং এরপরে এর আগে আমরা খেয়াল রাখবেন 2009-তে যখন আওয়ামী লীগ ফার্স্ট ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে এই ব্যাংকিং সেক্টরগুলোতে যেখানে বিশেষজ্ঞ নিয়োগ করার কথা ছিল সেখানে তারা দলীয় লোকজন নিয়োগ করা শুরু করলো, এবং এই দলীয় নিয়োগ করাটা একদম সর্বশেষ যতক্ষণ পর্যন্ত তারা কয়েকজন প্লেয়ারকে না পাইছে, এস আলম, নজরুল ইসলাম, তারপরে আপনার বেসিক ব্যাংকের চেয়ারম্যান, তারপরে মহিউদ্দিন খান আলমগীর, এই সমস্ত কয়েকজন লোক পাওয়ার আগ পর্যন্ত দেখবেন 17 পর্যন্ত তারা ওই আপনার 16-17 পর্যন্ত এই পলিটিক্যাল লোকজনদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করে দিয়েছে। তারা সেখান থেকে অর্থ কামিয়ে বিভিন্ন জায়গায় ভালো ভালো টক শোতে এসে খুব ভালো বক্তব্য, মানে সরকারের পক্ষে বা বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করে সরকারের খুব চামচামি এবং সরকারের পক্ষে তারা অবস্থান নিয়ে কাজ করতেছিল, এবং পরবর্তীকালে এইটা আসলো। আপনি খেয়াল রাখবেন যে 2006-07-এও কিন্তু ব্যাংকের গভর্নররা এই ধরনের ক্যারেক্টার ছিলেন না, কিন্তু পরবর্তীকালে এমন হয়েছে, আপনি জানেন যে যখন আমি ব্যক্তিগতভাবে এই ব্যাংক ঋণ নিয়ে যারা অর্থ ফেরত দিচ্ছে না এই ব্যাপারে যখন আমি একটা জনস্বার্থের মামলা করলাম, সেখানে আপনার এইচএবির পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা হয়ে যাচ্ছে, আমরা বললাম যে একটা কমিশন করে এটা একটা তদন্ত করা হোক। এবং তখন আপনার ইন্টারেস্টিং কি হলো, সেখানে হলো আপনার যখন আমরা এখানে দুদককেও পক্ষ করেছিলাম, কারণ দুদকের তো তদন্তের দায়িত্ব আছে। খুব ইন্টারেস্টিং হলো, দুদক যখন আইনজীবী নিয়োগ করলো, সেই আইনজীবী প্রথমেই এফিডেভিট দিয়ে আমাদের বক্তব্যটাকে সাপোর্ট করলো, এবং সেটা কিন্তু দুদক থেকে সাইন করে দেওয়া হয়েছে। এবং সেই আইনজীবী এটা সাপোর্ট করার পরে যখন হিয়ারিং শুরু হলো, তখন কোর্টের কাছে আসলো যে দুদক এটা সাপোর্ট করছে কমিশন। ইমিডিয়েটলি হিয়ারিং এর পরে ওই দিন বিকালেই তখন আপনার এই যে দরবেশ যিনি ছিলেন উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে ওনার থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করে পরের দিন ওই আইনজীবীকে পরিবর্তন করে দেওয়া হলো। ওই আইনজীবী থেকে মামলা প্রত্যাহার করে পরে খোরশেদ আলমকে দেওয়া হলো। উনি এসে বললেন যে না, ওটা ভুল এফিডেভিট হয়ে গেছে, আমরা এফিডেভিট নতুন করে দেব। তো সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কোথায় কি মেকানিজম হয়। এবং এটাও তো হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওখানে না গিয়ে একটা হোটেলে গিয়ে আপনার সেখানে গিয়ে তার মিটিং করে সেখান থেকে তার অনুমতি দিয়েছে বিভিন্ন জায়গায়, এটা হয়েছে। আবার যেখানে আমাদের মেইন সার্কুলারে ছিল যে একটা কোম্পানিকে 2 বারের বেশি রিশিডিউলের কোনো সুযোগ দেওয়া যাবে না, সেই সার্কুলার একটা বিশেষ গোষ্ঠীর জন্য ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নরই কিন্তু আবার 3 বার করে দিয়েছে। এবং সর্বশেষ যেটা করেছে সেটা হলো মেইন সার্কুলার, যেটা আমরা জনস্বার্থে মামলা করেছিলাম, ওখানে একটা বিধান ছিল যদি আবার লোন নিতে হয় তো 15% জমা দিতে হবে। যে ধরেন 100 কোটি টাকা তার লোন আছে, সে 15 কোটি টাকা দিয়ে তারপর অন্য একটা লোন নিতে হবে। এইটা যখন আদালত থেকে নিশ্চিত হয়ে গেল, তারপরেই আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়ে ওই মেইন সার্কুলারটাকে বাতিল করে আরেকটা সার্কুলার ইস্যু করলো, যেখানে তাদেরকে এই ব্যাংক লোন রিফান্ডার থেকে 20 বছরে আর টাকা দিতে হবে না। মানে এমন ভাবে স্ল্যাব করে দিল তাদের 20 বছরে আর টাকা ফেরত দিতে হবে না। তো ব্যাংকিং ব্যবস্থা, টাকা পয়সা সবগুলোতে এটা হলে একটা পদ্ধতিতে করলো। আর ওখানে যারা বসেছিল আপনি দেখেছেন খালি শূন্য, তো আপনি অনেক মন্ত্রীর বাসা দেখেছেন এই যে 5ই আগস্টের পরে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ডলার এই সমস্ত পাওয়া গেছে। এবং ওই সময় কেন ডলারের দামটা বৃদ্ধি পেল, সেটা হলো যে যারা আওয়ামী লীগের যারা এই দুর্নীতিবাজ গ্রুপ, তারা দেখলো যে ক্ষমতাটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, কেন মানুষ তো নির্বাচনটা তো হয়েছে কিভাবে জানে, তো সবাই তো মানুষ তো বিক্ষুব্ধ। এই কারণে তখন তারা কি করলো যে তাদের যে অর্থগুলো সেগুলো থেকে তারা ডলার কনভার্ট করে নিল, এবং ডলারের উপরে এত পারচেজ হলো যেখানে দেখা গেল ডলারটা অটোমেটিক দাম বেড়ে গেল, এবং ওই ডলারগুলোই কিন্তু এখানে পাচ্ছেন। এবং এটা আরো আছে এইরকম অনেক লোকজনের ভোল্টেজে এইরকম ডলার আছে, এটা আপনি খুঁজতে পাবেন। অর্থাৎ সেই কারণেই কিন্তু ডলারের ক্রাইসিস হলো, যেটা আমরা এখনো সাফার করছি। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হলো যে অর্থনীতি এখনকার ব্যাংকের গভর্নর দেখেন, এখনকার ব্যাংকের গভর্নর উনি কিন্তু যে কাজটা করছেন এটা কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ ওনার কাজের উপরে কিন্তু কেউ কোনো হস্তক্ষেপ করছে না, এবং উনি স্বাধীনভাবে যা বুঝুক, একটা মানুষের বোঝের ভুল হইতে পারে, কিন্তু উনি কিন্তু আপনার নিজে কিন্তু অনেকগুলো কাজ করার চেষ্টা করছে, এবং এই কাজগুলো কিন্তু ব্যাংকের ম্যান্ডেট আছে আইনে, স্বাধীনভাবে করবে। ওটা কিন্তু আমাদের কনস্টিটিউশনাল পোস্ট না, কিন্তু ওই পোস্টটা এমন একটা পোস্ট যে ফিনান্সিয়াল ব্যাপারে ওনাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমরা দেখছি মেরুদণ্ডহীন লোক বসানোর কারণে, যেটা নির্বাচনী ব্যবস্থায় ছিল, মানবাধিকার কমিশন ছিল, এগুলো তো প্রত্যেকটা সংগঠন ওখানে যে বসবে, হি ইজ দ্য কিং, কিন্তু সে ওখানে তো কাজ করতে পারে না, কারণ মেরুদণ্ডহীন লোকগুলো বসিয়ে তারা সরকারকে সহযোগিতা করার জন্য কাজগুলো করেছে। অর্থাৎ ব্যাংকের গভর্নর যাদেরকে বানাইছে প্রত্যেকটা লোকের দেখেন শুধু শুন না, আপনার ব্যাংকের গভর্নর 2009 পর থেকে যারা নিয়োগ হয়েছে
প্রত্যেকটা ব্যাংকের গভর্নরকে আপনি তদন্ত করেন, শত শত কোটি টাকা মালিক পাবেন, জি। এবং যারা ডাইরেক্টর হয়েছিল তাদের তদন্ত করেন, তাদের টাকা পাবেন। এইভাবেই তো ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। এবং এটা কেন করা হয়েছে? সরকারের পক্ষ থেকে তার অনুমতি নিয়ে সরকারের চোখের সামনে সরকার এই ব্যাপারে কোনো কথা বলে নাই, এবং এটির মাধ্যমে এগুলো করে আলটিমেটলি যেটা হয়েছে, সরকার কিন্তু দুর্নাম নিয়ে তাকে চলে যেতে হয়েছে। এই পয়েন্টটা নিয়ে আপনার কাছে আসতে চাইবো যে একটা সময় ছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা ডেপুটি গভর্নর তাদের অন্যরকম একটা সুনাম ছিল, তাদের একটা অন্যরকম ভাবমূর্তি ছিল। কিন্তু গত কয়েক বছরে যে জিনিসগুলো আমরা দেখেছি, তাতে গত 2-3 জন গভর্নর কিংবা তাদের ডেপুটি গভর্নরদেরকে বিতর্কের মুখে আমরা দেখছি। আসলে তারা এরকম হয়ে উঠলেন কেন? এর পিছনে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া বা সরকার প্রধানদের কি কোনো পৃষ্ঠপোষকতা ছিল? দেখুন, যে কোনো বিভাগে যদি আপনি শীর্ষ পদে নিয়োগ দিতে হয়, তাহলে দেখতে হবে যে আপনার ওই ব্যক্তি হলো ওই পদের জন্য যোগ্য কিনা, এবং তার মেধা আছে কিনা, দক্ষতা আছে কিনা, তার সততা আছে কিনা। এখন ওই যে যিনি এই যে আমাদের যে এই আমার সহ-আলোচক যে বললেন মঞ্জিল মোর্শেদ সাহেব, যে আপনি যে মেরুদণ্ডহীন লোককে যদি নেন, দেখা যেত যে আমাদের এখানে যে দরবেশের কথা বলেছেন, যে এর আগে যারা গভর্নর ছিল, যে প্রতীক সরকারের সময় পরপর 3 জন গভর্নর ছিল, তো এই গভর্নরদেরকে নিয়ন্ত্রণ করতে হলো উনি। তো একজন যদি হলো যে ব্যবসায়ী যদি গভর্নরদেরকে যদি নিয়ন্ত্রণ করে, গভর্নররা যদি একজন ব্যবসায়ীর কথা মতো চলে, বা ব্যবসায়ীর উপর যদি রাজনৈতিক প্রভাব গভর্নরের উপর যদি রাজনৈতিক প্রভাব যদি থাকে, তাহলে তো ওই গভর্নর তো কোনোদিনও সে নিরপেক্ষভাবে তো তার দায়িত্ব পালন করতে পারবে না। এবং যে অতীতে যে 3 জন গভর্নর ছিল, এরা কেউই কিন্তু নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেনি, এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করার কারণে দেখা গেছে যে আমাদের যে ফিনান্সিয়াল সেক্টরে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা তারপর হয়েছিল যে এই যে খেলাপি ঋণ যে স্ফীত হয়ে গেল, এবং খেলাপি ঋণ স্ফীত হওয়ার কারণেই কিন্তু দেশের যে অর্থনীতির যে মেরুদণ্ড, এটা ভেঙে গিয়েছে। একটা দেশের যদি অর্থনীতি যদি যত সুদৃঢ় হবে, দেশ তত বেশি কিন্তু উন্নয়নের পথে এগিয়ে যাবে। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের ভ্রান্ত নীতির কারণে আমরা দেখলাম যে উনি যে রিশিডিউলিংয়ের কথা বলেছে, লাস্ট যে সিদ্ধান্ত তারা নিয়েছিল যে 2% দিয়ে সে রিশিডিউল করতে পারবে, এবং বড় বড় খেলাপি যারা ছিল এরা একদম মানে এই যে সরকারের এবং আদালতেরও ধরাছোঁয়ার বাইরে। তাদের জন্য অনেক সময় আইন সংশোধনও করা হয়েছে, একাধিকবার তাদের জন্য আইন সংশোধন করা হয়েছে। অথচ 5,000 টাকা 10,000 টাকা যারা যে কৃষি ঋণ নিয়েছে, তাদেরকে দেখা গেল যে সার্টিফিকেট মামলা করে তাদেরকে এই ঋণ আদায়ের জন্য যদি আদায় করতে না পারলে তাদের জেল জরিমানা পর্যন্ত হয়েছে। তো এই ধরনের বৈষম্যমূলক যদি ব্যবস্থা যদি থাকে, ওই দেশের অর্থনীতি তো কোনোদিনও কিন্তু সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারবে না। আর আমাদের যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তো দুর্নীতি এবং অর্থ পাচার। যে দুর্নীতিকে আপনি দুর্নীতি তো একদম সমাজের একদম রন্ধ্রে রন্ধ্রে, শুধু বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশ ব্যাংকের পিয়ন থেকে শুরু করে একদম হাইয়েস্ট পোস্টে যিনি আছেন, বর্তমান গভর্নরের কথা আমি বলছি না, বর্তমান গভর্নর একজন সজ্জন ব্যক্তি, কিন্তু এর আগে যারা গভর্নর ছিলেন সবাই আপনি দেখেন পিয়ন থেকে শুরু করে একদম গভর্নর পর্যন্ত ঢাকা শহরে সবাই বাড়ি আছে। এবং প্রথমেই কিন্তু ধরেন এটা যে খালি এই যে আমাদের আগের সরকারের সময় না, এর আগেও যে 5% ইন্টারেস্টে তাদেরকে লোন দেওয়া হতো বাংলাদেশ ব্যাংককে। তো এটা তো ধরেন মানে এই যে এটা করে এই যে বৈষম্যমূলক যে ঋণ, তাদের জন্য 5% ইন্টারেস্ট, অন্যদের জন্য 10% বা 15% বা 14% ইন্টারেস্ট। এটা তো আপনি করতে পারেন না। তো আপনি একটা দেশের মেইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের জন্য আপনি একটা মানে নূতন নিয়ম করে, বৈষম্যমূলক নিয়ম করে তাদেরকে সুযোগ সুবিধা দিলেন, অন্যরা এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সমতা ভিত্তিক যেটাই করেন আপনি সবার জন্য তো সমতা ভিত্তিক হতে হবে। এখন বাংলাদেশ ব্যাংক তার তো মানে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, অন্যান্য ব্যাংকের উপর তার তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। এখন সে তো তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ যদি করতে হয়, তাহলে তার মধ্যে তো ওই ধরনের যোগ্যতা তো থাকতে হবে। এখন আপনি যদি যে ইনকম্পিটেন্ট, ইনএফিশিয়েন্ট অ্যান্ড ইনক্যাপাবল এবং ডিসঅনেস্ট ম্যানকে যদি নেন, হি উইল নট বি এবল টু ডেলিভার দি সার্ভিস ফর হুইচ হি ওয়াজ অ্যাসাইন্ড টু। এবং সেটাই হচ্ছে। জি, আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিউজ অন ভিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং আছেন সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ। আমরা বিরতির আগে ইকতেদার আহমেদের সাথে কথা বলছিলাম। জনাব মোর্শেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে একটু আগে আমরা যেটা ব্যাংকিং খাতের আর্থিক অনিয়ম নিয়ে কথা বলছিলাম, অর্থ পাচার নিয়ে কথা বলছিলাম, আজকে প্রেস সচিব বলেছেন যে হাসিনার আমলে পাচার হওয়া $235 বিলিয়ন ফেরাতে
সহযোগী দেশগুলোর প্রতিশ্রুতি মিলেছে। আমি একটু আইনি দিকটা বুঝতে চাই যে আসলে কি যেই ডলারগুলো চলে গেছে বা যেই অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে সেই অর্থ কি আসলেই আমার দেশে ফেরত আনা সেভাবে সম্ভব? এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এবং এগুলো যে সস্তা জনপ্রিয়তার বক্তব্য। আপনার একটা লোক আমেরিকাতে গিয়ে ইনভেস্ট করে ওখানে বাড়ি করেছে, টাকাটা বাংলাদেশ যেভাবে যে কোনো জায়গাতে নিয়ে গেছে। এখন আপনি বলতেছেন যে ওই টাকাটা নিয়ে আসবেন, ওই আমেরিকার বাড়ি বিক্রি করে আপনার টাকা নিয়ে আসবেন। কে দিবে? আমেরিকান গভর্নমেন্ট আপনাকে দিবে সেটা। আমেরিকান গভর্নমেন্ট বলবে যে ওখান থেকে তুমি বাড়ি বিক্রি করলাম, আমি তোমার ডলার বাংলাদেশ নিয়ে যাবো। এগুলো হলো সস্তা রাজনৈতিক বক্তব্য। হ্যাঁ, স্পেসিফিক যদি কোনো করাপশনের ব্যাপারে কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি আছে যে করাপশন হইলে পরে সেক্ষেত্রে মামলা হইলে রায় হওয়ার পরে সেগুলো এক্সিকিউট করে অনেক কিছু করা যায়, যেটা নাকি তারেক জিয়ার ব্যাপারে একটা করা হয়েছিল, সিঙ্গাপুর থেকে কত ডলার জানি আনা হয়েছিল। এর বাইরে অন্যান্য জিনিসগুলো আপনি যে বললেন যে এই যে সস্তা কথাগুলো বলা হচ্ছে, ওনাদের কাছে তো এখন পর্যন্ত তথ্যই নাই কতজন লোক আপনার কানাডাতে বেগম পাড়ায় বাড়ি করেছে, তথ্য আছে তাদের কাছে। কোর্ট তো সোমাটো রুল ইস্যু করে আদালতে জবাব চেয়েছিল, 6 মাসে 1 বছরে তো তারা তালিকা দিতে পারে নাই। শুধুমাত্র পত্রিকায় যে কয়েকজনের নাম দেওয়া হয়েছিল ওটা তো ওই নামগুলো তো হলো ধারণা করে দেওয়া হয়। ধারণা করা দেওয়া আর কোর্টের জিনিস কিন্তু এক জিনিস না। তাই ওই তথ্যটাই তারা দুদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, 60 জন না 65 জনের নাম। কিন্তু এখানে তো আপনার পাচার তো করেছে কয়েকশো লোক বা হাজারও হতে পারে। তো সেগুলোর তো কোনো তথ্যই নাই গভর্নমেন্টের কাছে। এগুলো বলা হচ্ছে শোনা কথা এবং সস্তা রাজনৈতিক বক্তব্য। যদি আপনার, হ্যাঁ আমি মনে করি একটা জায়গায় একটা সুযোগ আছে, এমনিতে কোনো সুযোগ নাই, শুধু একটা জায়গায় সুযোগ আছে, যেহেতু ডক্টর ইউনূস হলো এখন দায়িত্বে আছেন, উনি যদি যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে পার্চু করেন পার্সোনাল রিলেশনে, ওনার গ্রহণযোগ্যতা বা যে কোনো কারণে ওইখানে আইন কানুনের ব্যত্যয় করে হয়তো ওই সরকার আপনাকে কিছু করতে পারে, কিন্তু সেটির কোনো লক্ষণ তো এখন পর্যন্ত আমরা দেখি নাই। আপনি যদি হয়তো আপনি বলতেন কানাডাতে এই 10 জন লোক, উনি কানাডার প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলছে যে এই 10 জন লোক তো আমার এখানে আপনার পাচার করে $10 মিলিয়ন আনছে, এটা একটু আমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। উনি সেখানে ওনার প্রশাসনকে বললো যে এইভাবে করো, আমরা সহযোগিতা করবো। এই ধরনের কোনো তথ্য তো আসে না আমাদের কাছে। কিন্তু এই ধরনের তথ্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো এটা রাজনৈতিক সস্তা বক্তব্য। হ্যাঁ, অর্থ পাচার হয়েছে, কিন্তু আনার ব্যাপারে এই যে তথ্য তৈরি করা কোত্থেকে আসবে? কারণ এখন পর্যন্ত আপনি দুদক যতগুলো এফিডেভিট আদালত দিয়েছে প্রত্যেক জায়গায় বলেছে আমাদের কাছে তথ্য নাই। তথ্যটা কোথায়? আপনার মিডিয়ায় আসতেছে, রহিম করিম শফিক এরা 5 লক্ষ কোটি টাকা পাঠাইছে। কোথায় পাঠাইছে, কি পাঠাইছে সেটা সুনির্দিষ্ট হইতে পারতো। সুনির্দিষ্ট ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। আর একটা আছে, এখানে যদি অ্যারেস্ট হয়, সে যদি স্টেটমেন্ট দেয় যে আমি এখান থেকে 10,000 1 লাখ ডলার আমি পাঠাইছি, মানি লন্ডারিং করছি, ওই স্টেটমেন্ট দিয়া আইনি প্রক্রিয়ায় সেক্ষেত্রে হয়তো একটা ব্যবস্থা নিতে পারেন। এছাড়া তো আর এখন আপনি ধরেন শুধু আমেরিকা, কানাডা, মালয়েশিয়া তো না, দুবাইতে ধরেন না, আপনার কয়েকশো লোক পাবেন এখানে দুবাইতে বহু টাকা ইনভেস্ট করছে। আপনার কি বুর্জ খলিফা নাকি আছে না, ওখানে যে কয়টা বাড়ি আছে বাংলাদেশিদের, ওই একটা টাকাও কি বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে? একটা টাকাও তো অনুমতি দেয় নাই। তো বাংলাদেশ ব্যাংক অনুমতি দেয় নাই, তো বুর্জ খলিফা কার কার বাড়ি আছে এটা তো খুব ইজি। এমবেসিকে বললেই হয় যে ওখানে বাংলাদেশে কয়জনের নাম আছে, তুমি একটু নাম পাঠাও, সেগুলো দিয়ে তদন্ত করে তারা সেইখানে মামলা স্টার্ট করতে পারে যে এই বুর্জ খলিফায় যে বাড়িগুলো করছে বাংলাদেশ ব্যাংক কাউকেই টাকার অনুমতি দেয় নাই। প্রত্যেকটা লোকের এখানে মামলা হলো, মামলার প্রসিডিং হলো, তারপরে দুবাই সরকারের সঙ্গে আলাপ করলো যে দেখেন আমার টাকাটা এখানে গেছে। সেখানে যদি ডক্টর ইউনূস ওখানে পার্চু করে কথা বলে, মেবি দ্যাট ইজ পসিবল, এবং সেটা হতে হবে অবশ্যই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। আমরা একটু রাজনৈতিক প্রসঙ্গে আলোচনা করতে চাই, যেটা আজকে বিএনপি নেতা মেজর হাফিজ বলছিলেন যে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন, সংস্কার করবে পরবর্তী সংসদ বা সংস্কারের কাজ হচ্ছে সংসদ নেতাদের। তাহলে সরকার যেসব সংস্কারে হাত দিয়েছে এগুলোর আসলে কি প্রয়োজন ফুরিয়ে গেল? দেখুন, ইতিপূর্বেও তো বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছিল, এটা তো হচ্ছিল 6ষ্ঠ অন্তর্বর্তী সরকার। এর আগে 5টি অন্তর্বর্তী সরকার এসেছিল, বা এটা 5ম অন্তর্বর্তী সরকার বোধহয়। তো এখন যে কোনো অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কারমূলক পদক্ষেপ নেয় এটা বাস্তবায়নের দায়িত্ব হয়েছিল পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়। আপনি যদি ধরেন আমাদের যে এই এর আগে যারা ছিল এবং এই সরকারের আগমন পূর্ববর্তী যারা ছিল, তো তারা তো হচ্ছিল যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উত্তরসূরি। ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তো অনেক সংস্কার কার্যক্রম করেছিল। পরবর্তীতে দেখা গেল যে তারা অর্ডিন্যান্স করেছিল 122টা। পরবর্তীতে যারা ক্ষমতাসীন হলো ওই 122টা অর্ডিন্যান্সের মধ্যে তারা মাত্র 44টাকে অনুমোদন করেছে, 78টাকে অনুমোদন করেনি। তাহলে এটা হচ্ছিল পণ্ড বা বৃদ্ধাশ্রম না, যে একটা যে এই যে অর্ডিন্যান্স করলো এতে তো হচ্ছিল রাষ্ট্রের প্রচুর অর্থের ব্যয় হয়েছে,
রাষ্ট্রের যে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা এখানে শ্রম দিয়েছেন, তো এগুলো তো হচ্ছে হলো যে মানি থ্রোন ইন দ্য ওয়াটার, বা এটাকে পণ্ডশ্রম আমরা বলতে পারি। তো এখন যে এনারা যে সংস্কারগুলো করছেন, এই সংস্কার তো আর ওনারা তো একটা নির্বাচন পরবর্তী তো আর ওনারা ক্ষমতায় থাকবেন না। এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব কার? এটা হচ্ছে হলো যে নির্বাচনে যারা বিজয়ী হবে। এখন পৃথিবীর অন্যান্য দেশে যে সংস্কার হয়, আপনাকে তো বা একটা অন্তর্বর্তী সরকার যদি সংস্কার করে, আপনাকে পলিটিক্যাল ডায়ালগ করতে হবে যে, এবং আপনাকে এরিয়া ফিক্স করতে হবে, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে যে আপনি কোন কোন বিষয়ে সংস্কার করবেন এবং কতটুকু সংস্কার করবেন। আপনার কাজ হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। এখন একটা নির্বাচন করতে গেলে আমি মনে করি, আমি নিজেও নির্বাচন কমিশনে ছিলাম, আমি ডেপুটেশনের নির্বাচন কমিশনে ছিলাম এবং আমি নির্বাচন কমিশনের লিগ্যাল সেলের হেড ছিলাম, এবং আমি যখন নির্বাচন কমিশনে ছিলাম তখন 2টি নির্বাচন পরিচালনা করার সুযোগ আমার হয়েছিল। এখন আমাদের যে বিদ্যমান যে আইন আছে, আমাদের সংবিধান এবং হচ্ছিল নির্বাচন পরিচালিত হয়েছিল যে আইন দ্বারা, এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, যেটার বাংলা হচ্ছিল গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। তাহলে এই 2টি আইনে নির্বাচন বিষয়ক যে সকল বিধান আছে, এই বিধানগুলোকে আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে যে কোনো নির্বাচন কিন্তু নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু হতে বাধ্য। কিন্তু আমাদের দেশে নির্বাচন কেন অবাধ সুষ্ঠু বা নিরপেক্ষ হয় না? বিকজ নির্বাচনের উপরে হচ্ছে হলো রাজনৈতিক প্রভাব থাকে। আর আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের অধীন যখনই নির্বাচন হয়েছে, নির্বাচন কিন্তু প্রভাবমুক্তভাবে তারা, নির্বাচন কমিশনে যারা থাকেন, প্রভাবমুক্তভাবে তারা নির্বাচন পরিচালনা করতে পারেন। তা আমি বলবো যে আমাদের যে নির্বাচন পরিচালনা বিষয়ক বর্তমান যে সংবিধানের যে বিধান, এবং এর পাশাপাশি হচ্ছিল আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন বিষয়ক যে সকল বিধানাবলী রয়েছে, এগুলো হলো যে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যথেষ্ট। এখানে নতুন কোনো সংস্কারের আবশ্যকতা নাই বা নতুন কোনো সংস্কারের প্রয়োজনীয়তাও নাই। এখন যে সকল সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন বিষয়ক বলেন বা বিচার বিভাগ বিষয়ক বলেন, আপনার বিদ্যমান সংবিধান যেটা, আমাদের কনস্টিটিউশনটা কিছু 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 ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে, বাট 72 সালে যে সংবিধানটা ছিল, এই সংবিধানটা কিন্তু অত্যন্ত হলো যে আমি বলবো আর কি যে ইট ইজ অ্যান আইডিয়াল কনস্টিটিউশন। আমরা পরবর্তীতে বিচ্যুত হয়ে গেছি। আমি আপনাকে 2টা উদাহরণ দিই। যেমন আমাদের যে বিচার বিভাগ, বিচার বিভাগ হচ্ছিল পৃথিবীর সব দেশে হচ্ছিল বিচার বিভাগকে বলা হয়েছিল হলো জনগণের শেষ ভরসার স্থল, যে আমি অন্য কোনো জায়গায় বিচার না পেলেও আমি বিচার বিভাগের কাছে বিচার পাবো। এখন বিচারকদেরকে হলো সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য সেখানে 2টা বিধান করা হয়েছিল। একটা হচ্ছিল আর্টিকেল 94 সাব আর্টিকেল 3, আর একটা হচ্ছিল আর্টিকেল 99। আর্টিকেল 94 সাব আর্টিকেল 3-তে বলেছে যে চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাজরা খালি অ্যাপিলেট ডিভিশনে আসন গ্রহণ করবেন, এবং হাইকোর্ট ডিভিশনের জাজরা হচ্ছিল হাইকোর্ট ডিভিশনে আসন গ্রহণ করবেন। আমরা দেখলাম যে এখন দেখা যাচ্ছে যে কর্মরত বিচারককে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই যে চেয়ারম্যান বা মেম্বার করা হচ্ছে। তারপরে দেখলাম যে কর্মরত বিচারককে দিয়ে আমরা দেখলাম যে হচ্ছিল এই যে সার্চ কমিটি করা হচ্ছে, নির্বাচন কমিশন গঠন বিষয়ক সার্চ কমিটি, দুদক গঠন বিষয়ক সার্চ কমিটি। এটা তো সংবিধান অনুমোদন করে না। একজন বিচারকের সাংবিধানিক দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব তো পালন, এটা তো সংবিধান অনুমোদন করে না। যখন সরকার থেকে এই ধরনের দায়িত্ব দেওয়া হয়, আমাদের বিচার বিভাগ থেকে কখনো কি বলা হয়েছিল যে না, এটা তো আমার সংবিধান অনুমোদন করে না, দেশের প্রয়োজনে না দেশে এটা না, আপনি দেশের প্রয়োজন, দেশের আপনাকে সংবিধান যে দায়িত্ব দিয়েছে এর বাইরে তো আপনি যেতে পারবেন না। তাই এটা হয়েছিল। শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন, তখন তিনি একজন বিচারককে তিনি কোর্ট অফ সেটেলমেন্টের চেয়ারম্যান করেছিলেন। উনি তখন সাথে সাথে আপত্তি করেছিলেন যে আপনি এটা করতে পারেন না, এবং তখন শাহাবুদ্দিন সাহেব এটা বাতিল করতে বাধ্য হলেন। আর একটা হচ্ছে আর্টিকেল 99, সেখানে বলা আছে হলো যে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। পরবর্তীতে 5ম সংশোধনীতে বলা হলো যে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে, অর্থাৎ বিচারিক এবং আধা বিচারিক, এবং হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পরে আপিল বিভাগে ওকালতি করতে পারবে। 5ম সংশোধনী বাতিল হলো, কিন্তু 5ম সংশোধনীর মাধ্যমে তাদেরকে যেই অবৈধ সুযোগ দেওয়া হয়েছে সেটা কিন্তু আর বাতিল হলো না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ততটুকুতেও যদি আপনি সীমাবদ্ধ থাকতেন, তাহলে আমাদের কোনো আপত্তি থাকতো না। এরপরে দেখা গেল যে আইন কমিশন, আইন কমিশন আপনি ধরেন এই যে খায়রুল হক সাহেব আমাদের যে প্রতিনিধি সরকারের পক্ষে রায় দিয়েছে, সেজন্য তাকে 9 বছর 3 টার্ম তারা আইন কমিশনের চেয়ারম্যান পদে রেখেছে, সংবিধানের অবজ্ঞায় উপেক্ষা এবং সংবিধান লঙ্ঘন করে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের কি প্রয়োজন ছিল যে তারা ঠিক আমাদের প্রতিনিধি সরকারের পদাঙ্ক অনুসরণ করে অনুরূপ, অর্থাৎ হলো অ্যাপিলেট ডিভিশন থেকে অবসরে যাওয়া একজন বিচারককে তারা আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। আইন কমিশনের চেয়ারম্যান পদ তো এটা তো বিচারিক বা আধা বিচারিক পদ না, এটা হচ্ছিল গবেষণাধর্মী প্রতিষ্ঠান। আপনি ইউনাইটেড কিংডমে যান, আপনি কানাডায় যান, আপনি ইউরোপের যে কোনো দেশে যান, আইন কমিশনের চেয়ারম্যান আপনি দেখেন হচ্ছিল সেখানে হচ্ছিল একাডেমিশিয়ান ইজ চেয়ারম্যান অব দি
ল কমিশন, কিন্তু বাংলাদেশে আপনি এটা হয়েছিল রিটায়ার্ড জাজেস রিক্রিয়েশন ক্লাব। এখানে হয়েছিল আপনি রিটায়ার্ড জাজদেরকে নিয়ে আপনি সেখানে বসেছেন, কি অবদান রাখতে পারবে রিটায়ার্ড জাজরা সেখানে? জি, আমরা নির্বাচন প্রসঙ্গে যে আলাপটা করছিলাম, যে আমরাই দেখেছি এর আগে সেনা সমর্থিত সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় 2 বছর সময় লেগেছিল। আমরা যদি 2008-এর নির্বাচনের আগের 2 বছর চিন্তা করি, এখন যে সরকার দায়িত্ব নিয়েছে তাদের এখনো প্রায় 6 মাস হয়নি বলা যায়, যে 6 মাস মতো দায়িত্ব পালন তারা করছেন। কিন্তু বিএনপি নেতারা বা অন্য রাজনৈতিক দলের নেতারা তারা বারবারই বলার চেষ্টা করছেন সময় ক্ষেপণ না করে রাজনৈতিক দলের হাতে বা তাদের রাজনৈতিক প্রতিনিধিদের হাতে আসলে মানে ক্ষমতা দিয়ে দেওয়ার একটা তাগিদ বারবার দিচ্ছেন। এই তাগিদটা কেন? আসলে সরকার কি নির্বাচনকে বিলম্বিত করার কোনো চেষ্টা করছেন? না, দেখেন তাগিদটা কেন, তার আগে আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানে কি বলে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। আমাদের মধ্যে এখন পর্যন্ত এস্টাবলিশড পলিসি বা আমাদের সংবিধানও যেটা বলে যে রাষ্ট্র হবে জনগণের প্রতিনিধির দ্বারা পরিচালিত। আর জনগণ তো সব 16 কোটি 18 কোটি লোক তো পার্লামেন্টে যেয়ে বসতে পারবে না। এই জন্য ওই সংবিধানই একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি একজন প্রতিনিধি পাঠান, উনি থাকবে এবং 4 বছর 5 বছর পরে আবার উনি আপনার কাছে যাবে যে উনি প্রতিনিধি আপনার যোগ্য আপনি মনে করেন কিনা। যদি মনে করেন অযোগ্য, ওনাকে আর ভোট না দিয়ে আরেকজনকে দিবেন। এটি তো সিস্টেম। এই সিস্টেমটা যার মাথায় আছে সে তো অবশ্যই বিলিভ করবে যে রাষ্ট্রের এই ব্যবস্থাটা এইটি হলো এমার্জেন্সি। ফার্স্ট কাজ হলো এটা। দেন একটা ট্রানজিশন পিরিয়ড, একটা সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের করে ওই সময় কি কথা ছিল বলেন? ওই সময় কথাটাই ছিল সমস্ত মানুষ নেমে আসছিল যে সরকার পরিবর্তন চাই, অর্থাৎ ওই সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়াই কিন্তু হলো সরকার পরিবর্তন হয়ে যাওয়া। এবং সেখানে কিন্তু পুরো সরকার একদম এমপি টেমপি আরামদার সবাই কিন্তু চলে গেল। চলে যাওয়ার পর একটা পরিবর্তন হলো। পরিবর্তন হওয়ার পরে এরপরে এক্সপেকটেশনটা কি বলেন? ওই সময় 2 দিন একটা ক্রাইসিস ছিল। তারা আর্টিকেল 116-এ ইয়েতে আপনার একটা নিল, কি বলে 106-এ আপনার কোর্ট থেকে একটা ওপিনিয়ন নিল যে যেহেতু দেশে কোনো গভর্নমেন্ট নাই, কিছু নাই, আপনারা একটা অন্তর্বর্তী করতে পারেন। একটা ওপিনিয়ন নিয়ে তারা সেই ওপিনিয়ন নিয়ে আবার একটা প্রশ্ন আর সেটা আদৌ ওপিনিয়ন কেন, একটা মামলাও হয়েছে, রায় হয়েছে, এটা অ্যাপিল বিভাগে যাবে। তো সেখানে কিন্তু তখন ওইভাবে একটা নিল যে ওইটা একটা ক্রাইসিস পিরিয়ড, কেউ নাই, কিভাবে চলবে, দেশ তো চলতে হবে। তো যখন যারা মুভমেন্ট করেছে, আন্দোলন করছে, তারা প্রপোজ করছে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা, উনি এসছেন। উনি আসার পরে ওই সময় কিন্তু অনেক নাম আসছিল যে এই যে পরিবর্তন হলো, কিছু ভালো কাজ আমরা চাই জনগণকে। আগের সরকারের সময় দেখেছে যে কি কি জায়গায় কিছু ত্রুটি আছে, কোন জায়গায় উন্নয়ন করা দরকার, কি কি ভালো কাজ করা দরকার। অনেকের মধ্যে একটা কনসেনসাস ছিল যে অনেকগুলো ভালো কাজ আমরা চাই, একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, বিশেষ ধরনের ব্যাংকিং ব্যবস্থায়, তারপরে প্রশাসনে, পুলিশে, দুর্নীতিতে। এবং এইটা হওয়ার পরে তখন ওই সময় কিন্তু আপনারা দেখবেন যে অনেকগুলো নাম আসছিল যে আপনার যারা রাষ্ট্র পরিচালনা করবেন, মানে উপদেষ্টা হবেন আর কি। তো ওই লোকগুলো কিন্তু ওই যে নামগুলো আসছে এগুলো কিন্তু সবাই চিন্তা চেতনার মধ্যে। হয়তো তার মধ্যে ধরেন 1/3 হয়তো অত যোগ্য না, কিন্তু না হলে তার মধ্যে যোগ্য লোকও ছিল সবাই। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু স্বীকার করলেন যে আমি যারা যারা চিনি সেখানে টিক দিয়ে তাদেরকে মানিয়ে দিলাম। তো ওই জায়গাটা হলো প্রথম আমাদের ব্যর্থতা, যে ডক্টর ইউনূস সাহেব যদি ওইটা না করে সবাইকে ওখানে উপদেষ্টা করে দিতেন যাদের নাম আসছে, তখন কিন্তু রাষ্ট্রের পরিস্থিতি আজকে এরকম হয় না। কারণ আপনি জানেন যে মুখে কথা বলা একটা যায়, আমি এখানে অনেক বক্তৃতা দিতে পারি, কিন্তু আমাকে যখন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, মিনিস্ট্রি কিভাবে চালাতে হবে, এই যোগ্যতাটা আর এই বক্তৃতা দেওয়া কিন্তু এক কথা না, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। অনেকেই আমরা দেখেছি যে এখানে অনেক বক্তব্য দিয়েছেন, এইভাবে করতে হবে, এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এইভাবে পরিবেশ রক্ষা করতে হবে। আর চেয়ারে যেয়ে বলতেছে এটা সম্ভব না, এটা জনগণের উপরে চাপাই দিচ্ছে, আপনারা মাস্ক পরেন, আপনারা এইটা করেন, ওইটা করেন, তাই না? তো বিপরীতমুখী দেখছি। এখন এখানে সবচেয়ে প্রশ্ন হলো যে কেন বিএনপি বলেছে, ধরেন বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, 2টা রাজনৈতিক দল বড়, এখন একটা রাজনৈতিক দলের অস্তিত্ব আছে, আর এটা তো তারা এখন ফিল্ডে নাই, তারা হয়তো আত্মগোপনে আছে। তো এখন এই যে নির্বাচনের প্রশ্ন, আজকে ধরেন ডক্টর ইউনূস সাহেবের যে এখানে প্রতিনিধি বা যারা সাপোর্ট করতেছে, একদম ফিল্ড লেভেল পর্যন্ত কিন্তু আর লোক নাই। তো একটা রাষ্ট্র চালাতে গেলে একদম ফিল্ড লেভেল, ইউনিয়ন লেভেল পর্যন্ত আপনার লোক দরকার। কারণ আপনি যখন একটা পলিসি করবেন, এই পলিসি একদম ফিল্ড লেভেল পর্যন্ত কার্যকরী করতে হবে, নাহলে তো এটা রেজাল্ট পাবেন না আপনি। তো সেই জন্য এখন যেটা বিএনপি বলতেছে সেটা তো অযৌক্তিক না, কারণ এর মধ্যেই একটা গ্রুপ দেখবেন, এর মধ্যে আবার কমিটি হয়েছে, নাগরিক কমিটি, তারা তো একদম আরো খুব অ্যাগ্রেসিভ কথা বলে, যেটা তো যার কারণে কিন্তু তাদের অনেক জনপ্রিয়তা কমে গেছে, একদম ভাটা পড়ছে আমি বলবো। কারণ আপনার 5ই আগস্টের পরে এই সমস্ত ছেলেদেরকে মানুষ অত্যন্ত রেসপেক্ট করতো, মনে করতো এরা খুব একদম একদম আপনার হয়ে আসছে, ফেরেশতা হয়ে আসছে আল্লাহ। কিন্তু আজকে কিন্তু তাদের কাছ থেকে মানুষের আশাটা চলে গেছে, কিন্তু তারা এত অ্যাগ্রেসিভ কথা বলে। আবার সংবিধান, মুক্তিযুদ্ধের উপর সংবিধান, তারা বলে এটা ছুঁড়ে ফেলবো। আবার তারা বলে সংবিধান নাকি একটা দলের। আরে ওই সময় তো 90% লোক ভোট দিয়া ক্ষমতা দিয়েছিল একটা দলকে, এবং তাদের প্রতিনিধিরা করেছিল। উনি তো বললেন যে ওই সংবিধান ছিল ওয়ার্ল্ডের মধ্যে একটা বেস্ট সংবিধান,
অনেকে এটা প্রশংসা করেছেন। আপনার বর্তমান সংবিধান তো আমরা বলছি না, বর্তমান সংবিধানের অনেক ত্রুটি আপনারা বলতেছেন। 15th অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে, তার মধ্যে দিয়ে তো কেয়ারটেকার চলে আসছে, অনেক কিছু চলে আসছে। তারপরে আপনি টুকটাক আরো যারা চেঞ্জ করবেন, সেটা সংবিধান চেঞ্জ কি আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন? বা আপনারা যত চিৎকার মানেন নিয়ে আপনি প্রধান উপদেষ্টার মিটিংয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন? আর সংবিধান পরিবর্তনের জন্য আপনি কমিটি করে দিলেন, কমিটি যারা করে দিলেন উনি আমেরিকান সিটিজেন, উনি আমেরিকান সিটিজেন, বাংলাদেশের সঙ্গে ওনার দীর্ঘদিন যোগাযোগই নাই। এই যে আমরা এতদিন 16 বছর থেকে যে আমাদের ক্রাইসিস, সাংবিধানিক প্রক্রিয়া, আমাদের কি কি প্রবলেম হলো, এটা কি উনি দূরের থেকে সব বুঝতে পারবেন? তা তো বুঝতে পারবেন না। যার কারণে কিন্তু উনি যে প্রস্তাবগুলো দিয়েছেন তার মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। দেন আপনার একটা কথা বলি আপনাকে, আমাদের মুক্তিযুদ্ধের যে 10ই এপ্রিলের ঘোষণাপত্র একমাত্র লিগাল ইনস্ট্রুমেন্ট, ওইটা দিয়ে সরকার পরিচালিত হয়েছে। 72-এর 4 নভেম্বর সংবিধান হওয়ার আগ পর্যন্ত পুরো সময়টা ওই লিগাল ইনস্ট্রুমেন্টের ভিত্তি করে অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ওনারা এখন বলতেছে 10ই এপ্রিল এই ঘোষণাটা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা রাষ্ট্র পরিচালনা করার মূল এই ভিত্তিটা কোথায় থাকলো? এই ভিত্তি তো ইনলিগাল হয়ে গেল সব। তারপরে আপনার ওই সময় সংবিধানের যে প্রস্তাবনা কিন্তু এক এক সময়ের ঘটনার প্রেক্ষিতে আপনি এই প্রোগ্রামটা আজকে অনুসন্ধান করছেন না, আপনি কিন্তু আজকের প্রেক্ষাপটে আপনার প্রস্তাবনা লিখেছেন, আপনি উপস্থাপন করতেছেন, কালকে কিন্তু আরেকটা হয়ে যাবে। এখন 72-এ 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের পরে ওই সময় যারা প্রণয়ন করেছেন সেখানে প্রস্তাবনা জনগণের মতামতের ভিত্তিতে প্রস্তাবনা তৈরি করেছেন। এখন এই সংবিধানের সংশোধনে ওনারা বলছেন এই প্রস্তাবনা এখন থাকবে না। তো এগুলো কি ধরনের অদ্ভুত কথা? এই অদ্ভুত কথার মধ্য দিয়ে একটা প্রশ্ন এসছে, তাহলে এরা কি এমন একটা পরিস্থিতি করতে চায় নাকি, সংবিধান বাতিল করে দিল তারপরে আবার কি হবে না? তখন তো ওই যে 6ই আগস্টের মতো ঘটনা কিছুই নাই, কি করবে? তোর ভাই তুমিই চালাও। তাহলে এই জন্যই প্রশ্নগুলো এসছে। যারা রাজনীতি করে তারা তো তাদের রাজনৈতিক চিন্তা চেতনা আছে, তারা মনে করে যে আমরা ক্ষমতায় যাব, জনগণের জন্য কাজ করব, আমরা নির্যাতিত হয়েছে, আমাদের দাবি আছে। এখন যখন এই প্রশ্নটা এসছে এবং কিছু সমন্বয়ক এবং কিছু একটা কি আপনার ছাত্রদের একটা দল গঠন হয়েছে, সেই দলের কিছু নেতারা তারা বলছেন, তারা কিন্তু এখন স্পষ্ট বলছেন যে সংস্কার আগে, নির্বাচন আগে না। এর মধ্যে দিয়ে একটা কনফিউশন হয়েছে, রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আর বিএনপি তো বলেছে যে তারা নির্বাচনের পরে জাতীয় সরকার করবেন, অর্থাৎ এখন যারা আছেন সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে ক্ষমতায় থাকবেন। অর্থাৎ সেই কারণেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলই বলবে যে নির্বাচন আগে, কারণ নির্বাচন ছাড়া কোনো কিছু সমাধান না। অর্থাৎ আমার মনে হয় নির্বাচন করেন, নির্বাচনী ব্যবস্থাটাকে যদি ডক্টর ইউনূস সাহেব নির্বাচনী ব্যবস্থাটা যদি এমন করে দিতে পারেন যে বিএনপি ক্ষমতায় আসলো, আগামী ইলেকশনে সামনে থেকে বিএনপি দেখবে আমি তো নির্বাচনে মেকানিজম করতে পারবো না, আমাকে জনগণের কাছে যেতে হবে, ভোট দিলে আমি ক্ষমতায় আসবো, নাইলে আমার ক্ষমতার বাইরে চলে যাব। অতএব এই পরিস্থিতিটা যদি আপনি করে দিতে পারেন, দ্যাটস এনাফ দেশের জন্য, আপনাকে আজীবন মানুষ মনে রাখবে। কারণ আমাদের মূল ক্রাইসিস হলো ডেমোক্রেসি। আপনি যখন দেশের গভর্নমেন্ট পরিবর্তনের সিস্টেমটাকে পরিবর্তন করে দিলেন, তখন থেকে যত ঘটনার সূত্রপাত সৃষ্টি হয়েছে। অতএব এইটার মূল ঘটনা হলো এইটা আপনার স্টার্ট করা দরকার। অন্য জায়গায় আছে ক্রাইসিস, আমাদের তো ফার্স্ট ক্রাইসিস হলো এইটা, আপনার জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার। জনগণ যারা চাবে, জনগণ যদি ইভেন জামাত ইসলামকেও কালকে 2/3 মেজরিটি দেয়, রাষ্ট্র পরিচালনা করবে, আপনার কি বলার আছে? কারণ আমার জনগণই হলো ক্ষমতার উৎস, জনগণের ক্ষমতার উৎস, জনগণের মতামত মানতে হবে আপনাকে, মানবেন না আপনি বলতে পারবেন না এটা। অর্থাৎ জনগণের উপরে ছেড়ে দেন। এই জন্য নির্বাচনী ব্যবস্থাটা করেন, সংস্কার করে নির্বাচনটা তাড়াতাড়ি দেন। বিএনপি যথার্থই বলেছেন যে নির্বাচন দিলে দেখবেন রাষ্ট্র পরিচালনা এখন যে বিতর্ক, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। তারপরে আপনার রাস্তাঘাটে আপনি দেখেন, রাস্তাঘাট তো পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। রাস্তায় নামলে ওইটাকে আর তারা, এই যে ঢাকা কলেজের যে ছেলেরা নামছে, এটা কি পুলিশ তাদের উপর হাত দিতে পারবে? পুলিশ হাত দিবে না, কারণ পুলিশ হাত দিতে গেলে পুলিশ যদি একটা মারা যায়, ওর তো বিচার হবে না, কোনো ইন্ডিমিনিটি দিয়ে রাখতে পারে, ইন্ডিমিনিটি দিয়ে দেবে না, ছাত্ররা মারলে বিচার হবে না। তাহলে পুলিশ কি আর এটা করবে? পুলিশ তো এরকম করবে না। তা আপনি দ্রব্যমূল্যের অবস্থান দেখেন, তো সবকিছু মিলিয়ে তো একটা হযবরল অবস্থা। এভাবে তো রাষ্ট্র চলতে পারে না। এখন পর্যন্ত এটার জানতে যেটা করা হলো, আমাদের তো বিশ্বাস ছিল ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশে পপুলারের জন্য তার উপর বিশ্বাস না, ডক্টর ইউনূস সাহেবের উপর মানুষ আস্থা রাখছে, বিশ্বব্যাপী তার একটা অবস্থান আছে, ওইটাকে আমরা ক্যাশ করতে চাই। ওই ক্যাশ করার জন্যই কিন্তু তাকে সামনে আনা হয়েছে। অতএব আমি মনে করি যে এখন পর্যন্ত ওই ক্যাশটা যাতে আমরা করতে পারি, সেই জন্য তাকে যারা বানিয়েছেন তারাই তো তাকে বিরোধিতা করছেন, ওনার সরকারকে তো তারাই চালাতে দিচ্ছেন না। তো এ ধরনের ঘটনা ঘটলে তো যে কোনো সময় একটা পরিস্থিতি অন্যরকম হতে পারে, কারণ আমরা তো হিউম্যান বিং। যদি ডক্টর ইউনূস সাহেব দেখেন যে ওনাকে যারা নিয়োগ করছেন, উনি তো বলছেন ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন, এক পর্যায়ে দেখা গেল ইউনূস সাহেব নির্বাচন দিতে চায়, ছাত্ররা বলল নির্বাচন দিতে পারবেন না, এই বিরোধ হলে ইউনূস সাহেব কি জোর করে থাকবেন? তা তো থাকবেন না, বলবেন আমি চলে গেলাম। তাহলে কি হবে পরিস্থিতি? এই সমস্ত জিনিসগুলো চিন্তা করতে হবে। আমার মনে হয় সমস্ত কিছু ভেবে নির্বাচনই হলো একমাত্র মাধ্যম, নির্বাচনের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুজব ছড়িয়েছিল যে হয়তো বা চিফ অ্যাডভাইজার দেশের বাইরে গেছে, তিনি হয়তো নাও ফিরতে পারেন। আজকে সেই নির্বাচন কেন্দ্রিক যে বিতর্ক অবস্থা তৈরি হয়েছে, সেখানে
আইন উপদেষ্টা বলছিলেন যে বিএনপি এবং ছাত্রনেতারা যারা নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক সমঝোতা বা বৃহত্তর সমঝোতার কথা বলছেন তাদের কোনো আগ্রহের ঘাটতি নেই, কিন্তু এখন তাহলে প্রবলেমটা কোথায়? আসলে ফর্মুলায় কি কোনো প্রবলেম রয়েছে আমাদের? ফর্মুলা না, আপনার তো ধরেন যে জাতীয় ঐক্য আমরা দেখেছি যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখেছি যখন কোনো ক্রাইসিস দেখা দেয় এটাকে ন্যাশনাল ক্রাইসিস বলে, যে জাতীয় কোনো সমস্যা যদি দেখা দেয়, যেমন ভূমিকম্প হলো, ঘূর্ণিঝড় হলো বা কোনো রাজনৈতিক বিপর্যয় হলো, তখন দেখা যাচ্ছে যে সকল রাজনৈতিক দল হচ্ছিল মানে এক প্ল্যাটফর্মে এসে তারপরে হচ্ছিল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছে। ইভেন আমাদের যে প্রধানমন্ত্রী যে ভারতে যে চলে গেলেন সেখানেও কিন্তু আমরা দেখলাম যে ভারতে হচ্ছিল যে তারা সর্বদলীয় বৈঠক করেছে যে এটা একটা হাউ টু হ্যান্ডেল অর হাউ টু ট্যাকেল দিস ক্রাইসিস। কিন্তু আমাদের দেশে তো এই ধরনের জাতীয় ইস্যুতে আমরা কখনো কিন্তু সরকারি দল এবং বিরোধী দলের সহযোগিতা দেখিনি। ইভেন যে এখন যে যারা যে আমাদের যে এই অন্তর্বর্তী সরকার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু যে এই যে আমাদের যে এখন বিরোধী দল তো আছে, যারা যে বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন বা অন্যান্য যে কমিউনিস্ট পার্টি বলেন, অনেকগুলো দল তো আছে, তো তারা ধরেন 2 বার বা 3 বার বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছে। সেটা হচ্ছিল যে এটা মানে ডাকার মতো, জাস্ট মানে নাম খাওয়াতে ডাকা আর কি, ডেকেছে হয়তো একজন আধা ঘন্টার সময়ের মধ্যে আপনি 10টা রাজনৈতিক দলের সাথে কি মানে মত বিনিময় করতে পারেন কিনা? এটা তো অর্থবহ মত বিনিময় না। আপনি যদি অর্থবহ মত বিনিময় করতে চান তাহলে আপনি আপনার সুনির্দিষ্ট আপনি আপনার রোডম্যাপ দেন যে আমরা এই করতে চাই এবং এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। রাজনৈতিক দলসমূহ তাদের বক্তব্য দিবে। সরকারের পক্ষ থেকে তো এই ধরনের কোনো এই যে রোডম্যাপ তো এই পর্যন্ত দেওয়া হয় নাই। 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তারা কিন্তু এখনো রোডম্যাপ দেয় নাই। তাহলে এই রোডম্যাপটা তারা কখন দিবে? এবং তাদের তো এটা তো সবাই বলছে যে তাদের একমাত্র কাজ হলো নির্বাচন অনুষ্ঠান করা। তো ওই নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমি তো বলি যে আমার কোনো সংস্কারের প্রয়োজন নাই, অর্থাৎ বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান আইনের অধীনেই কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারেন। দরকার আপনার যে সব জায়গায় ইলেকশন কমিশন এবং মাঠে যে যারা নির্বাচনের দায়িত্ব পালন করে যে রিটার্নিং অফিসার, এখন রিটার্নিং অফিসার যে আমাদের যে শেষ করতে আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা নাই কারা রিটার্নিং অফিসার হবে। আমরা দেখেছি যে প্রশাসন ক্যাডারের যে জেলা প্রশাসকদেরকে রিটার্নিং অফিসার করা হয়, তারা সরকারের আজ্ঞাবহ হিসাবে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে। আমরা বলেছি যে আমাকে যখন ডাকা হয়েছিল আমি বলেছি যে আপনি যে বিভিন্ন যেমন প্রশাসন থেকে রিটার্নিং অফিসার নেন, আর্মি থেকে নেন, পুলিশ থেকে নেন, জুডিশিয়ারি থেকে নেন, টিচার থেকে নেন, ডাক্তার থেকে নেন, যদি এ ধরনের মাল্টি ডিসিপ্লিনের লোককে যদি নেওয়া হয় তাহলে এদের মধ্যে একটা ইনার কম্পিটিশন হবে যে কে সবচেয়ে ভালো সুন্দর নির্বাচন করতে সমর্থ হয়েছে আর কি। তো আমাদের দেশে তো আমরা দেখেছি যে আমাদের দেশে এক ক্যাডার থেকে রিটার্নিং অফিসার নেওয়ার কারণে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী বা সরকারের আজ্ঞা হিসেবে কাজ করেছে এবং নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের সামনে একটা বড় সুযোগ এসেছে। তারা রিটার্নিং অফিসার এবং আরেকটা মানে ওই যে নির্বাচনের মূল হাঙ্গামাটা হয়েছিল রাজনৈতিক দলরা যে বিভিন্ন সভা আহ্বান করে ওই সভা থেকে এবং প্রচারণার ক্ষেত্রে আপনি যদি প্রজেকশন মিটিং এর ব্যবস্থা করে দেন। কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা, তিনি বলছেন যে যেই সংস্কারের প্রস্তাব উঠেছে এই সংস্কারের প্রস্তাব যদি বাস্তবায়ন হয় শেষ পর্যন্ত তাহলে হয়তো নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বা খর্ব হবে। আপনি কি এটা মনে করেন? সেটা এখন উনি কোন প্রেক্ষিতে বলেছে সেটা তো আমি বলতে পারবো না, বা এরা ওই যে সংস্কার প্রস্তাবের বিস্তারিত সবকিছু তো আমি তো জানি না। বাট এই নির্বাচন সংস্কার বিষয়ক যে এই কমিটি করা হয়েছিল ওই কমিটি 2 বার আমার সাথে মত বিনিময় করেছে, এককভাবেই আমার সঙ্গে আলোচনা করেছিল। তখন আমি তাদের কাছে সুনির্দিষ্টভাবে বলেছি যে প্রজেকশন মিটিং এর ব্যবস্থা যদি আপনি করেন, যেটা যুক্তরাষ্ট্রে করা হয়, যে মানে আমাদের যে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী দল বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু পৃথকভাবে কোনো জনসভার আয়োজন করবে না। এই সভার আয়োজন করবে ইলেকশন কমিশন এবং সেখানে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের বক্তব্য রাখার সুযোগ পাবে। তাহলে কিন্তু নির্বাচনী হাঙ্গামা বলে কোনো কিছু থাকবে না। এখন সংস্কার আপনি এমন সংস্কার করেন যেই সংস্কার হয়েছিল অর্থবহ সংস্কার, এবং যে সংস্কার করলে দেশের জন্য মঙ্গলজনক হবে, দেশের জন্য কল্যাণকর হবে এবং একটা সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেটা না করে আপনি যদি মানে আপনার যে গতানুগতিক সংস্কার করেন ওইটা তো দেশের জন্য কোনো কল্যাণ যোগ করতে চান। যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা যেটা ইফতেখার ভাই বলল যে মেইন সমস্যাটা কি, মেইন সমস্যা হলো যে রিটার্নিং অফিসার আর জেলা প্রশাসক সরকারের সঙ্গে টাচ থাকে বেশি এবং ওনাদের প্রমোশন পরবর্তী ইয়েটিয়ে সবকিছুর জন্য ফেভার করে গভর্নমেন্টকে। রিটার্নিং অফিসারটা যদি আপনি ইলেকশন কমিশনের অধীনে করতে পারেন, ইলেকশন কমিশনের ম্যান পাওয়ার দিয়া
তাহলে তো সমস্যার সমাধান হয়, যে আইনে তো কোনো বাধা নাই। জি। রিটার্নিং অফিসাররা তো আর দলের লোক না, ওদের সঙ্গে তো দলের কোনো সংস্রব থাকে না। ডেইলি যেমন আপনার জেলা প্রশাসক, মন্ত্রী যায়, এমপি যায়, সবসময় তাদের একটা সংস্রব থাকে, একটা প্রভাব খাটানো, ভাই একটা কাজ করে দিতে হবে, ঠিক আছে স্যার আমি এইটা করে দিলাম, আপনি এইটা করে দেন। কিন্তু আপনি ইলেকশন কমিশনের অফিসারদের দিয়ে যদি রিটার্নিং অফিসার করেন তাহলে কিন্তু এই সমস্যা থাকে না। জি, আর বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বাস্তব অবস্থায় আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের আমলে অনেক নির্বাচন ওইভাবে হয়েছে, ওটার সিচুয়েশন ওই জন্য ছিল। আপনি অন্য সিচুয়েশনে করেন কেন? আপনার সালে 2006-07 পরে শেষে যে নির্বাচন হলো, সেই নির্বাচন হয় না ঠিকভাবে, এই দেশের মানুষ দিয়েই তো হয়েছে। এখনো এই নির্বাচন করা সম্ভব। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ। জনাব ইকতেদার আহমেদ, আপনাদের আজ দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।